আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকে গ্রাম বাংলার মাছ ধরা কেন্দ্রিক ঘটনা শুনতে চান, তাই সেরকমই একটা চমৎকার ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি পাঠিয়েছেন যার সাথে ঘটনা ঘটেছে তারই নাতি। তাহলে কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করছি। দাদু বলছে, জানিস নাতি, আমি দেখলাম নদীর পাড়ের ওই গাছের ডালে বসে গান করছে সেই পরীটা। দাদুর মুখে কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম, কি বলো? তুমি সত্যি পরী দেখছো? তুমি কি শুধু পরীকে দেখছো, কথা বলনি? আমার কথার জবাবে দাদু বললেন, বলতে পারেনি, বলার আগে পরীটা বাতাসে মিশে গেছে। ওহো, আচ্ছা দাদু, তুমি তো রোজ রাতে নদীতে মাছ ধরতে যাও, নানা রকম অভিজ্ঞতা আছে তোমার। তুমি কখনো এসব জিন পরী দেখলে ভয় পাও না? আমার কথায় দাদু বললেন, না, এরকম ঘটনা সব জেলেদের সাথে টুকটাক হয়। আমরা যারা মাছ ধরি তারা বেশিরভাগ সময় পিশাচ জিনের পাল্লায় পড়ি। কিন্তু গতকাল রাতে নদীর পাড়ের ওই গাছে পরীকে দেখতে পারবো ভাবিনি। আমি অন্য সব রাতের মতো নদীতে মাছ ধরছিলাম। হঠাৎ আমার কানে একটা সুন্দর মিষ্টি সুর ভেসে আসে। আমি এরকম মিষ্টি কণ্ঠ কখনো শুনিনি। কেউ যেন মিষ্টি কণ্ঠে গান করছে। আমি এরকম মধুর সুর শুনে আশপাশে তাকাই, কিন্তু কোথাও কাউকে দেখতে পারিনি। আশপাশে কাউকে না দেখে একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখি নদীর পাড়ের গাছের ডালে বসে আছে সুন্দরী এক পরী। চাঁদের আলোতে পরীর শরীর ঝলমল করছিল। আমি পরীটাকে দেখে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠি, কে তুমি? আমার কণ্ঠ শুনে পরীটা সেখান থেকে বাতাসে মিশে যায়। পরীটা চলে যাওয়ায় আমি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, ও আবারও আসবে কিনা। কিন্তু সেই পরী আর আসে না। পরীটা না আসায় আমি মাছ ধরে বাড়িতে চলে আসি। দাদুর কথায় আমি মুস্কি হেসে বললাম, আহারে, পরীটা তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল দাদু। এরপর কখনো দেখা হলে পরীকে বলিও তুমি ওকে ভালোবাসো, বিয়ে করতে চাও। আমার কথায় দাদু হেসে বললেন, আমার জন্য তোর দাদি আছে, আমার একটাই হবে, ওসব পরিটরি লাগবেন না। এই বলে দাদু বললেন, আমার একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই, তুই তোর দাদিকে জিজ্ঞেস করে বাজারে যা। বাজারে গিয়ে কি কি বাজার লাগে নিয়ে আয়। দাদুর কথায় আমি আর কথা না বাড়িয়ে দাদির কাছে জিজ্ঞেস করে চলে গেলাম বাজারে। এদিকে কথা মতো দাদু ঘুমিয়ে গেলেন। সেদিন রাতে আমি ঘরে শুয়েছিলাম। তখন দাদু বললেন, নিষাদ, আমি মাছ ধরতে গেলাম, তুই কি যাবি আমার সাথে? গেলে চল, তোকে ওই পরীর সাথে বিয়ে করিয়ে দিব। দাদুর কথায় আমি ঘর থেকে বললাম, আমার লাগবেন না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুমি করো গিয়ে। কথাটা বলে দাদুকে বললাম, সাবধানে যেও দাদু। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে। এই বলে রোজ রাতের মতো নদীতে মাছ ধরতে চলে গেলেন দাদু। আমার দাদুসহ গ্রামের অনেকেই রাতে মাছ ধরেন নদীতে। সবার মাছ ধরার জন্য আলাদা আলাদা নৌকা আছেন। তো দাদু হাঁটতে হাঁটতে ওনার নৌকার কাছে গিয়ে নৌকাটা নিয়ে মাছ ধরার জন্য নদীর একটা দিকে চলে যায়। ওদিকে যাওয়ার পর জাল ফেলে নদীতে, কিন্তু সেরকম মাছ পান না। দাদু ওদিকে মাছ না পেয়ে নদীর অন্য দিকে, যেদিকে জঙ্গল, ওদিকে চলে যায়। সেদিকে গিয়ে জাল ফেলতে থাকে। ওদিকে মোটামুটি ভালোই মাছ পাচ্ছিলেন। দাদু মাছ ধরছেন আর সামনের দিকে যাচ্ছেন। এভাবে বেশ কিছু দূর যাবার পর দাদু বলে ওঠেন, আরে, আমি তো আজ অন্য দিনের থেকে দূরে চলে আসছি। কথাটা বলে আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশেও মেঘ করেছে। আকাশে মেঘ দেখে দাদু ভাবেন আর বেশিক্ষণ থাকবে না, দু একবার জাল ফেলে চলে যাবে বাড়িতে। এই ভেবে দাদু জাল ফেলেন। দাদু জাল ফেলার পর একটা আওয়াজ পান। দাদুর মনে হতে থাকে আশপাশে কেউ আছে। এই ভেবে দাদু এদিক সেদিক তাকাতে দেখেন তার নৌকায় বসে আছেন সুন্দরী একজন মহিলা। সুন্দরী মহিলাকে দেখে দাদু বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেন, কে আপনি? এই রাতের বেলা নৌকায় বসে আছেন? আশপাশে তো নদী ছাড়া কোনো বাড়িঘর নেই। দাদুর কথায় সেই সুন্দরী মহিলা বলেন, আমি তো বাড়িঘরে থাকি না, আমার ওসবের প্রয়োজন নেই। এই রাতের বেলা তোমার নৌকায় হুট করে কোনো মানুষ নিশ্চয়ই আসতে যাবে না, তাই না? আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যাকে তুমি গতকাল রাতে গাছের ডালে বসে গান করতে দেখেছ। আসলে আমি ভাবতে পারিনি তুমি আমাকে দেখে ফেলবে। গতকাল রাতে তুমি আমাকে দেখায় ভাবলাম তোমার সাথে কথা বলি।
তুমি আবার ভয় পেও না যেন। পরীর এরকম কথায় দাদু বললেন, একটু একটু তো ভয় করবেই, তাই না? আপনি একটা পরী। আচ্ছা, আপনি কি আশপাশে থাকেন? দাদুর কথায় পরী বললেন, হ্যাঁ, গতকাল আমাকে যে গাছটাতে গান করতে দেখেছ, আমি ওখানেই থাকি। আমি কিন্তু তোমাকে প্রায় সময় দেখি মাছ ধরতে আসো। তুমি রোজ রাতে আসো কি মাছ ধরতে? তখন দাদু মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ, এটাই এখন আমার পেশা। আমি রাতের বেলা মাছ ধরে কিছুটা বিক্রি করি, আবার খাবার জন্য কিছুটা রেখে দেই। দাদুর কথায় পরী বলেন, তাই ভালো তো। আচ্ছা, তুমি মাছ ধরো, আমি বসে বসে দেখি। আর তোমার মাছ রাখার ব্যাগটা আমার কাছে নিয়ে আসো তো, দেখি কীরকম মাছ পেয়েছো। পরীর কথায় দাদু মাছের ব্যাগটা পরীর কাছে রেখে আবার নৌকার ওই কোণায় চলে গেলেন। সেখানে গিয়ে জাল হাতে নিলেন। এদিকে পরী ব্যাগে থাকা মাছগুলো দেখে বললেন, খুব সুন্দর মাছ। পরীর এরকম কথায় দাদু মুশকি হেসে জাল ফেলতে লাগলেন আর মাছ ধরতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ পর একবার দাদু জাল ফেলে তুলতে যাবেন, এমন সময় উনি একটা আওয়াজ পান। মনে হচ্ছে চপচপ করে কেউ কিছু একটা খাচ্ছে। এরকম আওয়াজ পেয়ে দাদু পরীর দিকে তাকিয়ে দেখেন, পরী উল্টো দিক হয়ে কি যেন করছে। পরীকে উল্টো দিকে হয়ে কিছু করতে দেখে দাদু ভাবেন, আরে, পরী ওদিকে হয়ে কি করছে? এই ভেবে দাদু জালটা রেখে বলেন, আপনি ওদিকে হয়ে কি করছেন? কিন্তু পরী দাদুর কথার কোনো উত্তর দেন না। পরী উত্তর না দেয় দাদু এক পা দু পা করে পরীর দিকে এগিয়ে গিয়ে পরীকে স্পর্শ করবে। এমন সময় পরী দাদুর দিকে ঘুরে তাকায়, আর তখনই দাদু দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। দাদু দেখেন, এতক্ষণ যাকে সুন্দরী পরী মনে করছিল, এ আসলে কোনো পরী না, এ একটা পিশাচিনী, যে কিনা কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই পিশাচিনী দাদুর দিকে তার রক্তমাখা মুখে ভয়ঙ্কর রূপে তাকিয়ে একটা হাসি দেন। পিশাচিনে এমন হাসি দেখে দাদু আর দেরি না করে নৌকার বৈঠাটা দিয়ে সজোরে পিশাচিনীকে আঘাত করে। পিশাচিনীকে আঘাত করার সাথে সাথে ও একটা চিৎকার দিয়ে পানিতে লাফ দেন আর ভ্যানিশ হয়ে যায়। পিশাচিনী পানিতে লাফ দেওয়ার পর দাদু মনে মনে বলে ওঠেন, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, দূর তো বাড়ির দিকে যেতে হবে, নইকে পরিরূপী এই পিশাচিনী কোনোভাবে পিছু ছাড়বেন না। কথাটা বলে দাদু দূর তো সেখান থেকে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় দাদু দেখেন তার নৌকার পিছু পিছু কেউ আসছে, পানিতে ঘুরপাক খেতে খেতে এগিয়ে আসছে দাদুর দিকে। এরকম অবস্থা দেখে দাদু বুঝতে পারেন সেই পিশাচিনী দাদুর পিছনে লেগে গেছে। আশপাশে তখন কোনো জেলেও ছিল না যে দাদু তাকে ডাকবেন। আকাশটাও খুব খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দাদু দূর তো নৌকা বাইয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় অদৃশ্যভাবে একটা ভয়ঙ্কর কণ্ঠ দাদুকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তুই আমাকে আঘাত করলি, আমাকে আঘাত করার শাস্তি তুই পাবি, তোকে আজ এখানেই মেরে ফেলব। এরকম একটা কথা শোনার পর দাদু খেয়াল করে তার নৌকা হঠাৎ ভারী হয়ে গেল। দাদু অনেক শক্তি দিয়ে নৌকা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এমন সময় হঠাৎ নৌকাটা একদমই থেমে যায়। নৌকাটা থেমে যাওয়ার পর পানির নিচ থেকে কালো কালো হাত নৌকার উপরে ওঠে আর নৌকাটাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। এরকম অবস্থা দেখে দাদু ভাবেন, যা হবার হবে, এই পিশাচিনীর মোকাবেলা করতে হবে। কথাটা ভেবে দাদু সেই কালো হাতগুলাকে আঘাত করতে থাকে। দাদুর আঘাতে সেই কালো হাতগুলা নৌকা ছেড়ে দিয়ে পানির নিচে চলে যায়। হাতগুলা নৌকা ছেড়ে দেওয়ার দাদু আবারও দ্রুত আমাদের নৌকার ঘাটের দিকে আসতে থাকে। এভাবে দ্রুত দাদু ঘাটের কাছাকাছি আসবে, এমন সময় দাদুর নৌকার সামনে পানির উপরে এসে দাঁড়ায় সেই পিশাচিনী। সেই পিশাচিনী নৌকার সামনে এসে হঠাৎ করে পানিতে ডুব দেন আর বিশাল একটা ঢেউয়ের সৃষ্টি করে দাদুর নৌকাটা একদম লণ্ডভণ্ড করে দেন। দাদুর নৌকা লণ্ডভণ্ড হয়ে পানিতে ডুবে যাওয়ায় দাদু দ্রুত সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করেন। ঠিক তখনই পানির নিচ থেকে সেই পিশাচিনী দাদুর পা টেনে ধরেন। পিশাচিনী দাদুর পা টেনে ধরায় দাদু ডুবে যেতে থাকেন আর ভেসে ওঠেন। দাদু তখন আল্লাহর নাম নিতে থাকেন আর চিৎকার করতে থাকেন। ওদিকে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ দাদির ডাকে আমার ঘুম ভেঙে যাওয়ায় দাদি বলেন, নিষাদ, আজ তো অনেক রাত হয়ে গেল, তোর দাদু তো এখনো বাড়িতে আসলো না। আকাশটাও খারাপ, বৃষ্টি পড়ছে, তুই একটু এগিয়ে গিয়ে দেখ তো। দাদির কথায় আমি ভাবলাম, ঠিকই তো, দাদু তো মাছ ধরতে গিয়ে এত দেরি কখনো করে না। এই ভেবে লাইট নিয়ে সোজা চলে আসি নদীর ঘাটে। আমি ওখানে এসে লাইট মারতেই দেখি দাদু একবার ডুব দিচ্ছে, আবার ভাসছে। আমাকে দেখে দাদু চিৎকার দিলে আমি এক লাফে নদীতে নামি আর দাদুর হাত ধরে টেনে উপরে তুলি। আমি দাদুকে ধরে উপরে তোলার পর দাদু হাসপাস করতে থাকে।
তখন আমি দাদুকে ধরে বলি, দাদু তোমার কি হয়েছে, এরকম করছো কেন? আমার কথায় দাদু হাঁপাতে হাঁপাতে বললেন, আমাকে নিয়ে বাড়িতে চল, এখান থেকে বাড়িতে চল তাড়াতাড়ি। দাদুর কথায় আমি আর কিছু জিজ্ঞেস না করে দাদুকে ধরে যেতে লাগলাম। তখন পিছন থেকে কেউ একজন বলে উঠলেন, আজকে বেঁচে গেলি, তবে তোকে আমি ছাড়ব না। এরকম কথা শুনে আমি পিছনে তাকাতে গেলে দাদু বলেন, পিছনে তাকাবি না, সোজা বাড়িতে চল। দাদুর কথায় আমি পিছনে না তাকিয়ে ওনাকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে আসার পর দাদিকে ডাকলাম। তখন দাদু বেশ কিছুক্ষণ দম নিয়ে আমাদের সব ঘটনা খুলে বললেন। সব শুনে আমিও দাদি তো অনেক ভয় পেয়ে গেলাম। আল্লাহর রহমতে সেই পিশাচিনীর হাত থেকে আজকের মতো বেঁচে গেছে। এরপর দাদু গোসল করে ঘরে আসেন আর ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে দাদুর শরীরে অনেক জ্বর আসে। গতরাতে ভয় পাবার কারণে হয়তো জ্বর আসছে, এই ভেবে আমি দাদুকে ঔষধ এনে খেতে বলি, কিন্তু এতে কোনো লাভ হয় না। সেদিন সারা দিন কেটে গেলে দাদুর জ্বর কমে না, যদিও একটু কমে আবার বাড়ে। জ্বরের মধ্যে দিয়ে দিনটা কেটে রাত হয়। রাত হওয়ায় দাদু কীরকম করতে থাকে। দাদুকে দেখে মনে হয় ওনার শরীরে কেউ প্রবেশ করে। দাদুর শরীরে কেউ প্রবেশ করায় দাদু চমকে ওঠেন আর কীরকম আচরণ করেন। দাদুর এরকম ঘটনা দেখে আমি বুঝতে পারি বিষয়টা স্বাভাবিক না। এই দেখে রাতের বেলায় আমাদের গ্রামের ইমাম সাহেবকে ডেকে আনি। ইমাম সাহেব বেশ বুজুর্গ একজন ব্যক্তি, ওনার অনেক আমল জানা, জিন ভূত ছাড়াতেও পারেন। ইমাম সাহেবকে নিয়ে আসার পর উনি দাদুকে দেখে বলেন, ওনার শরীরে এক পিশাচিনী ভর করছেন। এরপর ইমাম সাহেব দাদুর কোণে আঙুল চেপে ধরে বলেন, কে তুই? তুই এনার শরীরে ভর করছিস কেন? তখন দাদুর শরীর থেকে মহিলাদের ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠেন, ও গতকাল মাছ ধরার সময় আমাকে আঘাত করলো কেন? ও আমাকে আঘাত করছে, আমি ওকে ছাড়ব না, ওকে আমি নিয়েই যাব আর ওই নদীতে চুবিয়ে মেরে ফেলব। পিশাচিনীর কথায় ইমাম সাহেব বললেন, বললেই হয়, পারলে ওনাকে নিয়ে গিয়ে দেখাতো। তোকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে এনাকে চিরজীবনের জন্য ছেড়ে যাবি। যদি না যাস তাহলে তোকে এখনই বন্দী করব। কিন্তু সেই পিশাচিনী ইমাম হুজুরের কথা না শুনে ওনার সাথে তর্ক শুরু করেন। তখন ইমাম সাহেব ওনার জানা আমল দোয়া কালাম পড়ে দাদুর শরীরে ফু দেওয়ার সাথে সাথে দাদুর শরীর থেকে ওই পিশাচিনী বলেন, ইমাম সাহেব বন্ধ করুন এসব। ঠিক আছে, আমি আপনার কথা মতো ওকে ছেড়ে যাব, কোনো ঝামেলা করব না। আপনিও কোনো ঝামেলা না করে আমার শর্তে রাজি হন। আমি ওকে ছেড়ে যাব, ওর জানের বিনিময়ে আমাকে একটা কালো ছাগল দিতে হবে। ওর কথায় ইমাম হুজুর আমার দিকে তাকালে আমি মাথা নাড়িয়ে বলি, ঠিক আছে। তখন ইমাম হুজুর সেই পিশাচিনীকে বলেন, ঠিক আছে, ছাগলটা কখন কোথায় রেখে আসতে হবে বল। তখন পিশাচিনী বলেন, আগামীকাল রাতে নদীর পাড়ের গাছে ছাগলটা বেঁধে রেখে আসলে হবে। ছাগলটা বেঁধে রেখে আসার সময় যেন পিছনে তাকানো না হয়। তখন ইমাম সাহেব বলেন, আচ্ছা, ছাগলটা রেখে আসার সময় কোনো সমস্যা হবে না তো? হুজুরের কথায় ও বলে, না, কোনো সমস্যা হবে না। পিশাচিনীর কথায় ইমাম হুজুর ওকে মুক্ত যেতে দেন। এদিকে তার পরের দিন রাতে আমি একটা কালো খাসি ওই নদীর পাড়ের গাছে বেঁধে রেখে চলে আসি। এই ঘটনার পর থেকে দাদু ধীরে ধীরে আল্লাহর রহমতে সুস্থ হন। দাদুর সাথে আর কিছু ঘটে না। ঘটনাটি সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।